নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সিটিভিএন একেডি প্লাসের স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান এবং এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা কথা বলি। মানে এখানে আলাদা করে কোনো তথ্য সমৃদ্ধ কথা হয় না। অবশ্যই হয়, প্রত্যেকটা কথাই তো তথ্য, প্রত্যেকটা বিষয় তথ্য হতে পারে, কিন্তু এমন নয় যে এখানে আমরা প্রচণ্ড মস্তিষ্ক প্রসূত একটা কোনো বিশাল বড় কাজ করি, সেটা নয়। এখানে আমরা কথা বলি নিজেদের অনুভূতিগুলোকে নিয়ে। নামটাই বোধহয় সেই জন্য এতটা সার্থক যে স্মৃতির খোঁজ করি আমরা। সেই স্মৃতির মধ্যে অনেক কিছু থাকতে পারে। আপনার এক একটা অনুভূতির অংশ, আপনার এক একটা অভিজ্ঞতার অংশ, সেই প্রত্যেকটা কিছুই তো আমাদের স্মৃতি। আর যে স্মৃতিগুলোকে নিয়ে আমরা আগামীর পথ চলি, সেই স্মৃতির তল্লাশে বেরাই, আমরা খোঁজে বেরাই এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনারা ফোন করেন, আর সেই ফোন কলের রিসিভ করি আমি, কথা বলি এবং আপনাদের থেকে অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করি। তার জন্য শুরুতেও আপনাদেরকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ আপনাদের থেকে আমি বেশ কিছু সার্ভে করি বলা চলে এই অনুষ্ঠানকে একটা হাতিয়ার বানিয়ে। তার জন্য আমি অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি আপনাদের থেকে। তবে শুরুতেই এই অনুষ্ঠান যেহেতু আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, টিভির পর্দার ওপার থেকে দেখুন, তার পাশাপাশি দেখুন সিটিভিএন একেডি প্লাস তার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তেই চলে যান, হাতে যে মুঠোফোনটা রয়েছে সেখানে গেলে সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করলে চ্যানেল আসবে এবং এই মুহূর্তে সেখানে স্মৃতির খোঁজে অনুষ্ঠান লাইভ স্ট্রিম হচ্ছে, সেটা আপনারা দেখতে পারেন এবং পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে যখন স্মৃতির খোঁজে অনুষ্ঠান বা সিটিভিএন একেডি প্লাসের অন্যান্য আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠানগুলো পোস্ট হবে, তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। আসুন এবার আমরা কথা বলি। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন, আমরা কথা বলবো। তবে কি বিষয়ে কথা বলবো? আমরা স্মৃতির খোঁজে অনুষ্ঠানে এক একটা টপিক এখন রাখছি, যে টপিকের হাত ধরে আমরা আমাদের আলোচনা শুরু করব, আপনাদের স্মৃতির খোঁজ করব। আজকের যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে এগিয়ে চলা। এর আগের দিন যখন আমি অনুষ্ঠান করেছিলাম তখন আমি রেখেছিলাম যে অতীত না আগামী। তার একটা সার্ভের বেশ কিছু শিট আমার কাছে রয়েছে, আমার মাথায় রয়েছে বলা ভালো। আপনাদের সঙ্গে কথা বলেই সেই অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। আজকেও তাই, এগিয়ে যাওয়া আরও একটা সার্ভে বলতে পারেন। তার কারণ আমাদের প্রত্যেকের জীবনে এমন বেশ কিছু সিচুয়েশনস আসে, যে সিচুয়েশনসগুলোর হাত ধরে হয়তো আমাদের ইমোশনগুলো হারিয়ে যায়। আমি যে কথাগুলো বলছি সেটা হয়তো একটু জটিল শোনাবে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয়, যার হাত ধরে এমন একটা সময় হয়তো আসবে যেখানে আপনি আপনার যে অনুভূতিগুলো সেগুলোকে অনুভবই করতে পারছেন না। খুব অবাক শোনাবে, বিশেষত বয়সের উপর ভিত্তি করে এটাকে অনেক বেশি আমরা প্রায়োরিটি দিই, যে এত কম বয়সে এটা কেন হচ্ছে, বা এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তো ফিলিংস হারিয়ে যাওয়ার কথা নয়। এরকম অনেক অনেক প্রশ্ন থাকে। তাই আজকে আমি টপিকটা রেখেছিলাম যে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া অন আ পজিটিভ নোট আমি রাখতে চেয়েছিলাম। নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন 6292242337, 6292242338। দুটো নাম্বার যাচ্ছে। এই এগিয়ে যাওয়া নিয়ে আপনাদের জীবনের কি অভিজ্ঞতা রয়েছে, আপনাদের জীবনের কি স্মৃতি রয়েছে, আমি সেটা আপনাদের কাছে শুনতে চাই। আমি শুনতে চাই এটাই যে এগিয়ে যাওয়াটা তো সবসময় সহজ নয়। অনেক সময় মানে আমরা যারা খুব পজিটিভ মাইন্ডেড, যে এটা আমরা করেই ছাড়বো, খুব ডিটারমাইন্ড থাকি যে এই যে কাজটায় আমি নেমেছি সেটা আমি করবই, এরকম হয়। কিন্তু সেটা হয়তো হয় আমাদের কর্মক্ষেত্রে, আমাদের লক্ষ্য পূরণের ক্ষেত্রে, স্বপ্ন অর্জনের ক্ষেত্রে, এরকম অনেক কিছুর ক্ষেত্রে। কিন্তু বিষয়গুলো যখন চলে আসে পারিবারিক সম্পর্কে, বিষয়গুলো যখন চলে আসে স্বামী স্ত্রীর সম্পর্কে, বা বিষয়গুলো যখন চলে আসে প্রেমিক প্রেমিকার সম্পর্কে, সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্কের উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া বিষয়টা ভীষণ কঠিন। মানে কোন দিকে এগোলে তার কনসিকুয়েন্স কী হবে এবং যে ফলাফলটা হবে সেটা কতটা সহ্য করার মতো হবে, এরকম অনেক বিষয় থাকে। ঠিক যেমন একটু আগেই আমি একটা বিষয় শিখলাম, আমি খুব মন দিয়েই সেটা শুনছিলাম যিনি বলছিলেন তার থেকে, যে আমাদের জ্বর হয়েছে
এটা হচ্ছে আমাদের একটা ফলাফল, জ্বর হয়েছে। কিন্তু এই জ্বরটা কেন হয়েছে সেটা হচ্ছে গিয়ে মূল কারণ। মানে জ্বরটাকে যদি সারাতে হয় আপনি ওপর থেকে সারিয়ে নিতেই পারেন, সেটা আপনার সিদ্ধান্ত, আপনি যেটা ঠিক করবেন সেটাই করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যদি গোড়া থেকে সমাধানটা করতে হয় তাহলে জ্বরটা কেন হয়েছে সেটা আগে জানতে হবে। বা এই জ্বরটা কি আমার বারবারই আসতে থাকবে? যদি তাই হয় তাহলে তার প্রপার ট্রিটমেন্ট কি আছে সেটাও আমাদেরকে জানতে হবে। এই যে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, মানে আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম বলছি তার কারণ আরও আমি গভীরে ডিপলি চিন্তা করতে চাইছি এবং আপনাদের থেকে সেটা শুনতে চাইছি যে আপনারা এগিয়ে চলা বলতে ঠিক কী বুঝতে পারেন, কি বোঝেন, এবং আমি চাই যে আমি আপনাদের থেকে সেটা শুনি এবং সেখান থেকে আমি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি। সরাসরি কথা বলুন 6292242337, 6292242338, দুটো নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন, কথা বলুন এবং আপনাদের যে অভিজ্ঞতার ভাণ্ডার যেটা রয়েছে, স্মৃতির ভাণ্ডার যেটা রয়েছে, সেটা আমার জন্য একটু উন্মুক্ত করে দিন। এই অনুষ্ঠানটায় আমি শুরুতেই বললাম যে আমি এক প্রকার সার্ভেই করি, বিভিন্ন বিষয়ের উপর সার্ভে করেছি। যবে থেকে আমি বিষয়ভিত্তিক আলোচনা করছি, যে কোনো স্মৃতি নিয়ে নয়, কিছু স্পেসিফিক স্মৃতি, যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমি একটা বই পড়ার সময় পড়েছিলাম যে হাতের অঞ্জলির মধ্যে জল আমরা ধরে রাখি, ধরে রাখার চেষ্টা তো অন্তত করি, কিন্তু জলটা কিন্তু ঠিক হাতের অঞ্জলির থেকে বেরিয়েই আসে। আর ওই যত টিপ টিপ করে জলটা পড়ে যায় তত যেন স্মৃতিগুলো আবছা হয়ে যায়। এই আবছা হওয়াটা হয়তো অন্যান্য বহু স্মৃতির ক্ষেত্রে হয়। বহু অভিজ্ঞতা তো আমরা প্রত্যেক দিন সঞ্চয় করি, প্রত্যেকটা দিন তো একটা বলে প্রত্যেক দিনের নতুন সূর্য ওঠা মানে নতুন শুরু। প্রত্যেকটা দিনই আমাদের কাছে অভিজ্ঞতা, প্রত্যেকটা দিনের কোনো না কোনো ঘটনা আমাদের হয়তো মনে থেকে গেছে, বা ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেই ঘটনাগুলো আমাদের সাথে থেকে গেছে। কিন্তু তার মধ্যে কটা ঘটনা এমন রয়েছে যে ঘটনাগুলোকে হয়তো আমরা ধরে রাখতে চেয়েছি। একটা সময় তো হাতের অঞ্জলি ফাঁকা হয়েই যায়, আর প্রত্যেকটা জলের বিন্দু একটা একটা করে পুরো হাতটাকেই ফাঁকা করে দেয়। এখানে হয়তো আলাদা করে আর কিছু বলার নেই, কিন্তু হাতটা যখন ফাঁকা হয়ে যাচ্ছে তারপরেও শেষ বিন্দুটা যেটা আমাদের জলটা পড়ছে সেই পড়ার ক্ষেত্রে মনে থাকার কথা। আবছা হলেও অভিজ্ঞতা তো মনে তো থাকবেই। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে, জলদি ফোনটা নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুভ দ্বীপ্রহর দিদি ভাই। আমি উত্তর 24 পরগনার বৈকুণ্ঠপুর গ্রাম থেকে প্রীতি সরকার বলছিলাম। আপনাকে জানাই শুভ দ্বীপ্রহর। খুব ভালো লাগছে দিদি ভাই, আপনি যেভাবে তথ্য ধরে, সূত্র ধরে, উৎস ধরে এত সুন্দর মিষ্টি আলোচনা করছেন। আজকের টপিকটা সত্যি, সাবজেক্টটা খুব ভালো। আসল দিদি ভাই, আমাদের কি হয়, কাজ করতে হবে, শুনলে হয় না। আসল পড়াই হচ্ছে পাওয়ার জননী, এটা আমাদের জেনে নিতে হবে। করব তবেই গিয়ে পাবো, আর যে না করে পেতে চায় দুঃখ কিন্তু পিছে পিছে ভাই। কাজ করতে হবে, অদৃষ্ট ভেবে ভেঙে পড়লে হবে না, আর আলসে হলেও হবে না। যেমন কাজ করব অদৃষ্ট আমাদের তেমনই দৃষ্ট হবেন। আবার একদিন আগে কি পিছে, তাই পরম পিতার দিকে তাকিয়ে যদি কাজ করি তাহলে আরো ভালো হয়, কারণ তার ইচ্ছাটাই হচ্ছে অদৃষ্ট। আর অদৃষ্ট ফদৃষ্ট আমার অদৃষ্টে নেই বানিয়ে বেকুব হয়ে বসে থাকলে হয় না। অনেক লোকই আছে যেমন অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, অথচ তার আবার নির্ভরতাও নেই, সেই জন্য সারাটা জীবন দুর্দশায় কাটাতে হয়। কাজেই আমার অদৃষ্ট ফুরোলে দর্শনও ফুরোবে, আর অদৃষ্টও থাকবে না। তাই এক জায়গায় আমি দেখেছি যুগ পুরুষোত্তম তিনি বলছেন, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। তিনি আরো বলছেন যে অনুভব করো সব সময়, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, আর তাহলে তুমি চলতেই পারবে না। যদি অভিভূত হও তো সেটা ঈশ্বর প্রেমে অভিভূত হও। সেই জন্যই বললাম দিদি ভাই, এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের। যেমন আমরা যদি বলি গরম গরম, আপনি যেমন জ্বরটা নিয়ে উদাহরণ দিলেন কি মিষ্টি ভাবে, আমরা যদি বলি গরম লাগছে, এখন আমি যদি পাখাটা হাতে ধরে বসেই থাকি, না নাড়াই, তাহলে কি আমার বাতাস পাবো?
তাহলে কড়াই পাওয়ার জননী, করতে হবে, একদম। সবকিছু করতে হবে। যেমন দুধ একটা বস্তু, দুধ দিয়ে কিন্তু সব কটা জিনিস হচ্ছে, ঘিও হচ্ছে, মাখনও হচ্ছে, ছানাও হচ্ছে, মিষ্টি হচ্ছে, কিন্তু প্রক্রিয়াগুলো সব কটার আলাদা। ঘি বানাবার সময় তার প্রক্রিয়াটা আলাদা, ছানার সময় তার প্রক্রিয়াটা আলাদা, কিন্তু জিনিসটা তো সেই দুধ। কাজে আমাদের করতে হবে। একদম তাই। নমস্কার, ভালো থাকবেন দিদিভাই, একদম, সুস্থ বেশ। থাকবেন। আপনিও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ফোন কলের জন্য। বোঝা গেল যে কাজ তো করতেই হবে, অবশ্যই কাজ সেখানে করতেই হচ্ছে, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা একটা আলাদাই বিষয়। কারণ যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ফোকাসড, ডিটারমাইন্ড, তারা অবশ্যই এগোবে, সেখানে তো আর আলাদা করে বাধা কিছু থাকে না। কিন্তু একটা বিষয় যেটা আমাকে ভীষণ ভাবায় সেটা হচ্ছে বাইরের মানুষের সাথে লড়াই করা আলাদা, নিজের মানুষের সঙ্গে লড়াই করা আলাদা। আমি কর্মক্ষেত্রে এসেছি, কর্মক্ষেত্রে আমাকে টিকে থাকতে হলে লড়তে হবে, তো সেই লড়াইটা আলাদা। সেই লড়াইটা আমরা প্রত্যেকেই লড়ি যবে থেকে আমরা কর্মজীবনে পা দিই। শুধু কর্মজীবন কেন বলবো, যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটাই হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই ওখানে আমরা লড়তে গিয়েছি, তো লড়ে নেব। কিন্তু লড়াইটা তখন অত্যাধিক কঠিন হয়ে দাঁড়ায় যখন লড়াইটা হয় আমার মনের ভেতরে যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে। এবার সেই লড়াইটা কিভাবে লড়বে এবং সেই লড়াইটা লড়ার পর এগিয়ে যাওয়াটা কতটা সহজ হবে, বা হলেও এগিয়ে গেলেও সেখানে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা সহ্য করতে পারবেন কিনা, এরকম বহু প্রশ্ন আমার মাথায় ঘুরছে। আমি সেই প্রশ্নগুলোর উত্তর চাই আপনাদের স্মৃতির মাধ্যমে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি হুগলি সিমুর থেকে সিমা কথা বলছি। ম্যাম, আপনার কথা স্পষ্ট আমরা- নয়, একটু যদি স্থান পরিবর্তন করেন। হ্যাঁ, আমি হুগলি সিমু কথা বলছি। বেশ, হুগলি সিমুর থেকে নমস্কার, বলুন, সীমা কেমন সিনহা। আছেন? আমি বলছি যে যে কোনো রকম কোনো অভিজ্ঞতাকে মানে যে দেখে পিছিয়ে গেলে চলবে না। জীবনের আরেক নাম হচ্ছে এগিয়ে যাওয়া। হুম যেমন ধরুন, আমি বাবাকে খুব মানে ভালোবাসতাম। বাবা আমার ব্যাপার আমি গাইড ছিলেন, কিন্তু বাবা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। বা গেছেন 2017, কিন্তু আমি এখন আস্তে আস্তে মানসিক প্রস্তুতি নিয়েছি যে ওইটা নিয়ে থেমে গেলে চলছে, শিক্ষকে আটকে থাকলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। এইভাবেই বাবার আদর্শকে টিকিয়ে রাখতে হবে, এইটা আমি মনে করে বাবা সবসময় এটা শেখাতেন যে হেরে যাওয়া, থেমে যাওয়া একটা জীবন না, জীবনে আরেক নামে এগিয়ে যাওয়া। এবং সংসারে কোনো অশান্তি হয় বা ইয়ে হয়, একবার খুব অশান্তি ছিল আমার ফ্যামিলিতে, আমি সেটাকে আটকে থেকে নিই, আমি লড়াই করে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এরকম প্রচুর ঘটনা আমার জীবনে ঘটেছে, যেখানে আমার ভাই একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল, ভীষণ মেন্টাল ইয়েতে, সেটাকে আমি সেই মুহূর্তে ভেঙে পড়েছিলাম, আবার সেটাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি না, এখন ভাইকে সুস্থ হয়েছে। এইভাবে তাকেও আমি কোনো প্রেরণা দেওয়া যায় না, তোকে এগিয়ে যেতে হবে। থেমে যাওয়া, হেরে যাওয়া, ভয়ে পিছিয়ে যাওয়া জীবন নয়, এগিয়ে যাওয়াটা জীবন। এই যে এইটুকু শুধু আমি বলতে পারি আর কি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল ভাবে চলবে না, সেখানে লড়াই করে সেটাকে এ করার চেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে জীবনের আরেক। মানে দ্বিতীয় মৃত্যুর আগে অনেকবার মরে, সেইভাবে এটাকে করলে চলবে না। এমন ভাবে সেটাকে মুখোমুখি খুশি নিয়ে থাকতে হবে, মনে করতে হবে এটা লড়াই করে আমাকে সামনে আসতে হবে। হয়তো সেটা আগামী দিন হয়তো ভালো হতে পারে, এটাকে নিয়ে আটকে থাকলে চলবে। আমার পরপর 3টে অর্গান বাড়ছে, একদিন পেটাচ্ছে অপারেশন, অসুস্থ হয়েছি। আমি মনে করছি কেন অসুস্থ হলাম, যখন প্রবলেম হয়েছে ডাক্তার দেখে আমি চেষ্টা করছি কি করে ওটা ঠিক করে অসুস্থতা কাটিয়ে আমি কেউ সুস্থ হয়ে জীবনে আবার ফিরে আসবো, আবার নতুন উদ্যম আসবে আমার জীবনে। ঠিক এসেও যাচ্ছেন প্রতি মুহূর্তে ভাবে আমার তো কিছুই হয়নি, কিন্তু একটা অর্গান বাদ দিতে তো কি হয়েছে, আমি ঠিক আছি, আমি ভালো থাকবো। এর থেকে অনেক জটিল পরিস্থিতি লোকের ঠিক, আমি চাচ্ছে ভালো থাকবো, আমি এইটা সবসময় মেনে চলি। এইটুকু আমি বলতে পারি, কোনো পরিস্থিতিতে সেটাকে আটকে থাকলে চলবে না, সেটাকে লড়াই করে সেটাকে মানসিক মধ্যে সেটাকে ঠিক করে এগিয়ে যেতে হবে। এইটাই আমার জীবন, এটাকে জীবন বলে। থেমে যাওয়া, হেরে যাওয়া, এটা কোনো জীবন নেই। এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ ফোন করার জন্য এবং আপনার মনের ভেতর যে স্মৃতিটা রয়েছে সেটা শেয়ার করার জন্য। কারণ কোনো মানুষকে হারানো, যে মানুষটা আমার নিজের, তাকে হারানো, সেই অভিজ্ঞতাটার থেকে
খুব বেশি কঠোর অভিজ্ঞতা বোধহয় আমাদের জীবনে হয় না। মানে আমার জীবনে এমন একটা ঘটনা রয়েছে, আমি বলবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? এখন যাচ্ছেন হাওড়া ময়দান থেকে স্নেহাশিস রাহা কথা বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? খুব ভালো আছি বৃষ্টি, আপনার অনুষ্ঠানও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে যে বিষয়টা আপনি রেখেছেন, আমার প্রথমেই একটা গানের দুটো লাইন মনে পড়ছে। আচ্ছা। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও কাকে তুমি করবে বরণ। হুম। আর আজকে আপনি যে বিষয়টা উপস্থাপন করছেন, আমি একটা ঘটনা দিয়ে আজকে বক্তব্যটা উপস্থাপন করব। বেশ। একবার প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, হুম। এবং তার মধ্যে চার্লি চ্যাপলিন ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তিনি যাচ্ছেন। হুম। আর যখন পরের দিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, একদিন জিজ্ঞেস করেছিলেন যে অত প্রবল বৃষ্টি আপনি কিন্তু দাঁড়িয়ে যেতে পারছেন, হুম। অতটা ভিজে ওরকম ভাবে কেন আপনি যাচ্ছিলেন? হুম। তার উত্তরে চার্লি চ্যাপলিন বলেছেন, আমি তো সবাইকে হাসাই, সকলে আমার বক্তব্য শুনে, আমার আচার আচরণ দেখে, আমার অভিনয় দেখে নিজেদের কষ্টটা লাঘব করে, নিজেদের ভারটা লাঘব করে। যার অনেক জীবনটা স্তব্ধ হয়ে যায়, সেও চলতে শুরু করে আগামী দিনের দিকে। হুম। কিন্তু আমারও তো দুঃখ আছে, আমারও কষ্ট আছে। ওই বৃষ্টির জলে আমি সেই দুঃখটাকে বলতে চেষ্টা করি। আমার চোখের জল আর বৃষ্টির জলটা একটা কারণে যায়, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না যে আমারও কষ্ট আছে, আমিও একজন রক্ত মাংসের মানুষ। একদম। ঠিক আছে, ভালো থাকবেন। বেশ, থ্যাংক ইউ। এই বৃষ্টি বোধহয়, আমার নাম বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি বোধহয় এমন একটা বিষয়, যে বিষয়টা আমি প্রত্যেককে বলি যে হিলিং প্রসেস। আমার জন্য তো অন্তত তাই। জল মানে সবসময় যে আমাকে নদী, পুকুর, সমুদ্র হতে হবে এরকম তো নয়। আকাশ থেকে যে জলটা আসছে সেই জলটাও তো আমাদের সত্যিই হিলিং প্রসেস হতেই পারে। চার্লি চ্যাপলিনের এই বিষয়টা আমিও জানতাম, এবং হয়তো অজান্তেই এই প্রসেসটা আমার জন্য ভীষণ খাটে। শুধু যে দুঃখ কষ্ট লোকানো তা নয়, এই প্রসেসটা কিন্তু বৃষ্টিতে ভেজা। আমি আপনাদেরকেও সাজেস্ট করব, যদি আপনাদের জ্বর সর্দি কাশি না চলে আসে, তবুও ভিজে দেখবেন, ভালো লাগবে, ক্লান্তি দূর হবে। সারা দিন পর যখনই পাবেন, সুযোগ পাবেন, সুযোগ সুবিধে থাকবে। আমি অবশ্যই এটা বলছি না যে অফিস গিয়ে বৃষ্টিতে ভিজতে চলে যান, সেটা আমি বলছি না। যখন আপনাদের সুযোগ সুবিধা হবে এবং আপনারা মনে হবে যে না একটু বৃষ্টিতে ভেজা যায়, ভিজে দেখুন, ভালো লাগবে। শুধু সুখ দুঃখ কষ্ট লুকোবে তা নয়, আপনাদের ক্লান্তিও অনেকটা দূর হবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, বলুন আপনার নাম এবং কোথা থেকে বলছেন? ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। বেশ। আপনার বিষয়টা খুব ভালোই, এগিয়ে যাওয়া। তা আমি ছোটবেলা থেকেই পড়াশোনা ভালো ছিলাম। আচ্ছা। ওই ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতাম। বাহ। একবার 6 থেকে 7 উঠতে হাতিয়ালিতে সেকেন্ড হয়ে গেলাম। মন ভীষণ খারাপ, ফার্স্ট হতে পারলাম না। তার মাস্টারমশাইরা বললেন, স্যাররা বললেন যে এবার সেকেন্ড হয়েছে, ভালো করে পড়াশোনা করুন, করো বা এগিয়ে যাও, পিছনে মানে দিকে তাকাবে না, সামনের দিকে এগিয়ে যাও, তাহলে তোমার হবে, পড়াশোনা হবে। তা দেখলাম হ্যাঁ, ওনার কথা ঠিক। তা আবার ভালো করে পড়াশোনা করলাম, পড়াতে আমরা অ্যানুয়ালি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেলাম। আচ্ছা। আর একটা হচ্ছে, আমি ছোট থেকে আবৃত্তি করতাম। আবৃত্তি অনেক কাছে ভালো লাগতো। আবার অনেকগুলো মানে সাহস জোগাতো, না আপনার হবে, আপনার ভালো আবৃত্তি করছেন, হ্যাঁ ভালোভাবে এগিয়ে যান, তাহলে আপনার আরো সাকসেস করতে উন্নত হতে পারবে। এটা হচ্ছে আমার ছেলের দিকে, ছেলেকে বলছি ছেলে পড়াশোনা ভালো, ছেলেকে বলছি তুই পড়াশোনা কর, তুই তবে ইঞ্জিনিয়ার লাইনে দিবি। তা ইঞ্জিনিয়ার লাইনে ও পরীক্ষা দিল, জয়েন্টে 2473 পেলো। তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং চান্স পেলো, সিএসসি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ওতে ভালো রেজাল্ট করে ভালো চাকরি পেয়ে গেল। ওকে উৎসাহ দিতাম আর বলতাম এগিয়ে যাও, এটা হয়ে গেছে সেটা চিন্তা করো না, সামনের দিকে তাকাও, তাহলে তোমার জীবন উঠতে হবে। সে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং ভালো রেজাল্ট করলো, করাতে ইঞ্জিনিয়ারিং পড়লো, সিএসসি গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং ডেটা টেকনোলজিতে, এখন চাকরি করছে অক্সিজেন কোম্পানিতে, খুব ভালো আছে। এইটা আপনাকে শেয়ার করলাম। পিছনের দিকে তাকালে হবে না,
আগের দিকে যেতে হবে, তবে আপনার হবে। এটাই আপনাকে শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনিও ভীষণ ভালো থাকবেন। আমি আবারও একবার বলবো যে যে বিষয়টা আমরা আজকে বেছেছি, এগিয়ে যাওয়া, আমার কাছে ভীষণ তাৎপর্য রাখে এই কারণে যে যখন যে সময়টায়, মানে আমি একটা আমার বাড়ির ঘটনা বলছি যেখান থেকে আমার কাছে বিষয়টা খুব স্ট্রং করতে আমাকে সাহায্য করে। সেটা হচ্ছে আমার দাদু যে সময় মারা যান, প্রথমে আমার মাসি মারা যান, তার 11 দিনের মাথায় আমার দাদু মারা যান। তো পরপর দুটো ঘটনা। আমার যেহেতু এক সন্তান এবং স্বামী দুজনেই মারা যান, সেই সময় আমার দিদা ভীষণ ভেঙে পড়েছিলেন। কিন্তু সে সময়টা তো আমি অবশ্যই সেখানে ছিলাম না। আমি যতটা শুনেছি মায়ের মুখে শুনেছি, দিদার মুখে শুনেছি। পরবর্তীতে কিন্তু আমার দিদা তার বড় মেয়েকে, মানে অর্থাৎ আমার মেয়েকে, আমার মাকে বিয়ে দেন, এবং পরবর্তীতে আমার মামা সে পড়াশোনা করে এবং চাকরি বাকরি করছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু স্বামী হারানোর পর, সন্তান হারানোর পর একজন ভদ্রমহিলা নিজে একা লড়াই করে তার বড় মেয়েকে বিয়ে দিয়েছে, এবং সামনের পথটা তিনি যে কটা দিন বেঁচেছেন। তিনি এখন আর পৃথিবীতে নেই। 2014 সালে তিনি পরলোক গমন করেন। কিন্তু ওই মানুষটা ভীষণ স্ট্রং করার জন্য আমাকে অনেক কথা বলতেন। ওই 13-14 বছর বয়সের মধ্যে আমি অনেক কিছু ওনার থেকে শুনেছি, শিখেছি, যেগুলো আমার আজও মাথায় রয়েছে, মনে রয়েছে, এবং সে সবটা নিয়ে আমিও এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়া যখন আমি ভেবেছিলাম যে আজকে আমি কি বিষয় নেব, তখন প্রথমেই আমার এই মানুষটার কথা মাথায় এসেছিল যে এগিয়ে যাওয়া বলতে যদি কেউ কিছু শিখিয়ে থাকে তাহলে তো ওই মানুষটাই। কিন্তু সম্পর্কগুলোকে ঠিক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা আমি যদি সম্পর্কটাকে পেছনে ফেলে এগোতে চাই বা সাথে নিয়ে এগোতে চাই, যেটাই করতে চাই, সেই এগিয়ে যাওয়া কতটা সহজ বা কতটা কঠিন হতে পারে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বাণী বিশ্বাস বলছি শিমলাগড় থেকে। নমস্কার, ভালো বলুন। আছেন? কেমন আছেন? আমি ভালো আছি। আজকে বিষয়টা ভীষণ ভালো লাগছে। আমার প্রতিদিনই ভালো লাগে। তার মধ্যেও আজকে আমার জীবনের সঙ্গে, মানে এই বৃষ্টিটা নিয়ে আমার জীবনের সঙ্গে ভীষণ ভাবে একটা জড়িয়ে আছে। আচ্ছা, যে বৃষ্টি আমার এতটাই ভালো লাগে যে ছোটবেলার থেকে আমার একটাই মানে ইচ্ছে হতো যে বৃষ্টি যত রাতেই হোক আর যত দিনের বেলাই হোক, মানে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ আমি ভিজবো। তারপর হচ্ছে যতক্ষণ সে রাত যদি 12টা 1টা 2টোতেও মানে নামতো, তো আমার একটা মানে এত ভালো লাগতো বৃষ্টিতে যে আমি সমানে ভিজে যেতাম। একবারে ভিজে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টি থেমে যেত, কিন্তু আমি পুকুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে আমাদের বাড়িতে ভোর, তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আবার পুকুরে বসে থাকতাম। মানে এটা আমার একটা ভালো লাগা ছিল। তো সেই ছোটবেলার থেকে একভাবে ওটা করতে করতে এখন আমার কি হয়েছে, এখন আমি আর ভিজতে পারি না। তো এখন ভিজলেই কি হয়, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হয়। আচ্ছা, সেটা তো শারীরিক কারণ, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, এখন যেহেতু সেরকম কিছু বয়সটা হলে না হয়ে ভেজাই গেছে, ভালো। হ্যাঁ, কিন্তু আমি ওটাকে খুব আমার মানে কষ্ট হয়, বৃষ্টিতে দেখলে আমি থাকতে পারি না। একটু হলেও আমি ভিজি, কিন্তু বেশিটা সেই ভিজতে পারি না সেই তখনকার মতন। কিন্তু এটা আমার স্মৃতিতে রয়ে গেছে যে আমি ভিজতে পারি না, কিন্তু কেউ যদি ভেজে আমার খুব ভালো লাগে, ওটা দেখে খুব আনন্দিত। বেশ এই বেশ, যদি আমার কথা বলেন তাহলে আমি তো বলবো এই জ্বর সর্দি কাশির ধাঁচ আমারও রয়েছে, এবং খুব স্পেসিফিক্যালি যেহেতু ক্যামেরার সামনে বসতে হয় কর্মের কারণে, তাই একটু গলার খেয়াল তো রাখতেই হয়। সেসব কারণেও অনেক সময় আমরা পিছিয়ে আসি। শারীরিক কারণে তো পিছিয়ে আসলে আর কিছু করার নেই, কিন্তু তাও বলবো যতটুকু পারবেন এগিয়ে চলা। যেহেতু আজকে আমরা আমাদের বিষয়টাকে বেছেছি, তাই এগিয়ে যাব। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলে ভিজবো, রোদে পুড়তে ইচ্ছে করলে পুড়বো, কিন্তু তার কনসিকুয়েন্সটা আমাদেরকে অনেকটা ভাবাবে। মানে যদি রোদে পোড়ার কথা হয়, পুড়বো, তাতে আমাদের অসুবিধে নেই, কিন্তু তার পরবর্তীতে কি হবে, তার ফলাফলটা কি রয়েছে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ চৈতন্যপুর থেকে সোমনাথ দেব বলছি। নমস্কার, বলুন। বলছি ম্যাডাম, স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ, আমি বলছি ম্যাডাম, আমরা 4 ভাই কর্মচারী চাকরি করি,
আমার একটা ছেলে মাত্র, ওর নাম অনির্বাণ দে। উনি হচ্ছে ITI কলেজে সরকারি ইনস্টিটিউশনে পাস করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, 509 নাম্বার পেয়েছে। উনি আচ্ছা। সিভিল ইন্সপেক্টরের পদে আছেন। তিনি, ওনাকে চাকরি পাওয়ার পরে 2 বছরের জন্য চেন্নাই সফরে যেতে হচ্ছে। বাড়িতে ওর মা, আমি, আমার ছেলে, মা মানে আমার ওয়াইফ আর আমি 3 জনই থাকি। এবং মন কিছুতেই মানছে না, আমার একটাই ছেলে নয়নের মণি, চোখের সামনে ওকে ছেড়ে দিয়ে 2 বছর আমরা কিভাবে থাকবো? আপনি যদি সাজেশন দেয় আমাদের একটু সাহস পাই। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই। কি জানতে চাইছেন আমার কাছে সেটা স্পষ্ট হলো না, আরো একবার যদি বলেন। মানে ছেলেটা আমার একটা সার্ভিস পেয়েছে সিভিল ইঞ্জিনিয়ার পদে। আচ্ছা। ওনাকে চেন্নাইতে চলে যেতে হবে 2 বছরের জন্য। আচ্ছা। এবার আমরা ভরসা পাচ্ছি না কিভাবে, মানে পশ্চিমবাংলার বাইরে চেন্নাই মানে তামিলনাড়ু রাজ্য, সেখানে কিভাবে ছেলেটাকে ছেড়ে দেবো। ওনার মা এবং আমি প্রচন্ড চিন্তাগ্রস্তর মধ্যে পড়ে আছি। একটাই আমাদের ছেলে, অনির্বাণ যে নাম, ওর নাম অনির্বাণ। না, আমরা না। কিছুতেই ছাড়তে চাই না, কিন্তু ছেলে যে ধরে যাবেই, অলরেডি ও রিজার্ভেশন হয়ে গেছে। 31 আগস্ট সোমবার দিন উনি এখান থেকে চলে যাবে চেন্নাইতে। আমরা খুবই চিন্তাগ্রস্ত। আপনি একটু সাজেশন দিয়ে সাহস দেন, যে সেই জন্য আপনার কাছে আমার একটু সাজেশন চাই, এইটুকু বলতে চাই। আচ্ছা, দেখুন, আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু স্মৃতির খোঁজে অনুষ্ঠান, তাই আমি আপনাদের থেকে আমি চাই আমার অভিজ্ঞতা সঞ্চয় করতে, এবং আপনারা কি ভাবছেন সেটা শুনতে চাই, আপনাদের স্মৃতির খোঁজ করতে চাই আমি। তবুও আপনি জিজ্ঞাসা যখন করলেন, আমি বরাবরই বলছি, যেহেতু আমার অনুষ্ঠানের আজকের যে বিষয়টা আমি বেছেছি সেটা এগিয়ে যাওয়া, আমি বলবো এগিয়ে যেতে দিন, পিছন টানবেন না। কারণ প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকের নিজেদের নেওয়া উচিত। প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের কর্ম, এটা বোধহয় আপনিও জানেন, এবং তার সিদ্ধান্তটা তাকে নিতে দিন, সে তার ক্যারিয়ার নিয়ে কি করবে এবং কিভাবে এগোবে। আপনি বলে দিলে তারপর যদি সেটা খারাপ হয়, তাহলে কিন্তু সে সারা জীবন আপনাকে দুষবে। তাই ওর মতো করে ওকে ওর ক্যারিয়ারটাকে বেছে নিতে দিন, এগিয়ে যেতে দিন। যদি হোঁচটকায় আপনি হাত ধরে নেবেন। বাবা মা তো রয়েছে আমাদেরকে তুলে ধরার জন্য, আমরা তো সেই ভরসাতেই এগিয়ে যেতে চাই। তাই ওকে এগিয়ে যেতে দিন, ও ওর মতো করে এগোক, আপনি থাকুন পিছনে ব্যাকবোন হিসেবে। যখন ও হোঁচট খাবে বা পড়ে যাবে, অবশ্যই আপনাদের কাছেই আসবে, তখন নয় তুলে ধরবেন, কিন্তু এখন এগিয়ে যেতে দিন, আটকাবেন না। যাই হোক, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টাই এটা ছিল যে এগিয়ে যাওয়া, আমি বারংবার এটাই বলছিলাম যে আমি আপনাদের থেকে শুনতে চাইছি। শুধু এই যে পড়াশোনা, ক্যারিয়ার, কর্মক্ষেত্র, শুধু এই বিষয়ে নয়, বিষয়টা আরও অনেক গভীরে ছিল। আমি অন্য আরেক দিন হয়তো আবারও বসবো, কারণ আমি আমার আজকের সার্ভের যে উত্তরটা সেটা হয়তো কমপ্লিটলি পেলাম না, কারণ আমি আরেকটু গভীরে জানতে চাই, আরেকটু গভীরে শুনতে চাই আপনাদের স্মৃতির মাধ্যমে, আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে। এগিয়ে যাওয়া সম্পর্ক বলতে আপনারা কি বোঝেন? অন্যদিন আরেকটা অনুষ্ঠানে, আরেকটা পর্বে আসবো, আমি এই বিষয়টা নিয়ে আসবো। সেই দিন চাইবো আপনারা আপনাদের অভিজ্ঞতাটা আমার কাছে শেয়ার করুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি, এবং আপনাদের অভিজ্ঞতাগুলো আমার অনেক কাজে লাগবে।